বাঁধন রূপের অধিকারী, লেখিকা সমী চৌধুরী। পর্ব 25। বাঁধন রূপার হাত থেকে ল্যাপটপের বক্সটা এক ঝটকায় ছিনিয়ে নেয়। সে দ্রুত প্যাকেটের স্কচ টেপ ছিঁড়ে ল্যাপটপটা বের করে সেটার চারদিকে খুব নিখুঁতভাবে পরীক্ষা করতে থাকে। অবিকল একই মডেল, একই কনফিগারেশন আর একই রেমের ল্যাপটপ। সে ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রূপার দিকে একজোড়া তীক্ষ্ণ ও সন্ধিহান দৃষ্টি মেলে ধরে রাখে। ফসতে ফসতে সরাসরি প্রশ্ন করে, এত টাকা কোথায় পেয়েছিস? বাবার কাছ থেকে নিয়েছিস? হুট করে বাঁধনের এমন আকস্মিক প্রশ্নে রূপার পুরো শরীরটা কেঁপে ওঠে। সে কি বলবে ভেবে পায় না। পাশ থেকে আকাশ বাঁধনের হাত থেকে ল্যাপটপটা নিজের হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে। রূপার দিকে তাকিয়ে সেও বেশ অবাক হয়ে বলে, ল্যাপটপ কিনে দিলি মানে? তুই এই ল্যাপটপটা কোথায় পেলি রূপা? রূপা নিজের কান্না চেপে কাঁপা কাঁপা গলায় আকাশের দিকে তাকিয়ে বলে, ভাইয়ার ল্যাপটপটা কেন্টি ভেঙে ফেলেছিল, তাই এই ল্যাপটপটা আমি কিনে ফেরত দিয়েছি। বাঁধন এবার সোফায় বসে থাকার ধৈর্য হারিয়ে ফেলে। সে চড়া সুরে ধমক দিয়ে বলে, বেশি কথা না বলে সোজা সাপটা বল, টাকা কোথায় পেয়েছিস? রূপা এবার একটু জেদের বসে কাপা গলায় বলে, ভাইয়া, টাকা আমি কোথায় পেলাম সেটা তো বড় কথা নয়। আপনার ল্যাপটপ ভেঙে গিয়েছিল, সেই হিসেবে আমি সেটা নতুন কিনে ফেরত দিয়েছি। টাকা আমি কোথা থেকে জোগাড় করলাম তা না জানলেও চলবে আপনার। রূপার এমন মুখে মুখে উত্তর শুনে সহসা সোফা ছেড়ে দৃঢ় ভঙ্গিতে উঠে দাঁড়ায় বাঁধন। সে ক্ষিপ্ত হয়ে রূপার একটা হাত জোরে সজোরে একটা ঝটকায় তাকে দেয়ালের সাথে চেপে ধরে। পিঠে শক্ত দেয়ালের আঘাত লাগাই ব্যথায় কুকিয়ে ওঠে রূপা। বাঁধন এক হাতে রূপার থুতনি আর দুই গাল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে প্রচন্ড রাগে হিসিয়ে ওঠে। আই অ্যাম আস্কিং ইউ ফর দ্য লাস্ট টাইম। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, টাকা কোথায় পেয়েছিস? বাবার কাছ থেকে নিয়েছিস? গাল দুটো শক্ত করে চেপে ধরায় রূপার জন্য দম বন্ধ হয়ে আসার উপক্রম। খুব কাছ থেকে বাঁধনের শরীরে তীব্র পুরুষের সুবাস, তার রাগে মেশানো গরম নিঃশ্বাস রূপার নাকে এসে লাগে। সেই চেনা ঘ্রাণ কেমন জানি তার শরীরটা অবশ হয়ে আসছে থাকে। সে কোনো রকম নিজের ঠোঁট দুটো ফাঁক করে ক্ষীণ সরে বলে, ছাড়ুন প্লিজ, ছাড়ুন আমাকে। বাঁধন নিজের মুখটা রূপার মুখের আরো কাছে নিয়ে এসে চোখ রাঙিয়ে চরম ধমকের সুরে বলে, কথা কি তোর কানে যায় না আমি কি বলছি? জাস্ট শাট আপ অ্যান্ড অ্যান্সার মি। উত্তর দিবি নাকি একটা থাপড় দিয়ে গালের চামড়া ছিঁড়ে ফেলবো? ব্যথায় ডুকরে কেঁদে দেয় রূপা। রূপার এভাবে কাঁদতে দেখে আকাশ বিছানা থেকে চট করে উঠে আসে। সে বাঁধনের কাঁধে হাত দিয়ে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। শান্ত গলায় বলে, বাঁধন ছাড় ওকে, শান্ত হওয়া, আমি দেখছি পুরো ব্যাপারটা। আকাশ বাঁধনকে শান্ত করার চেষ্টা করে দরজার দিকে তাকায়। দরজার কোনায় দাঁড়িয়ে ভয়ে তখন থরথর করে কাঁপছিল বৃষ্টি। আকাশ বৃষ্টির ওই ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে বেশ গম্ভীর ও আদেশের সুরে বলে, বৃষ্টি রুমে আসো। কাঁপা কাঁপা পায়ে ঘরের ভিতরে আসে বৃষ্টি। সে কোনো মতে আকাশের সামনে এসে একদম জোরসোরো হয়ে মাথা নিচু করে দাঁড়ায়। আকাশ তার চোখের দিকে সোজা তাকিয়ে বেশ শান্ত কিন্তু চরম গম্ভীর গলায় বলে, দেখো, এখন তোমাকে যা যা প্রশ্ন করব একদম যা সত্যি সেটাই বলবে। লুকোছাপা বা মিথ্যা কিন্তু একদম বলবে না, ক্লিয়ার? বৃষ্টি ভয়ে ভয়ে একটু হ্যাঁ সূচক মাথা নাড়ায়। আকাশ এবার সরাসরি কাজের কথায় এসে জিজ্ঞেস করে, রূপা এই ল্যাপটপ কেনার টাকা কোথায় পেল? চাচার কাছ থেকে নিয়েছে? আকাশের এই তীক্ষ্ণ প্রশ্নে বৃষ্টি ভেতর থেকে একদম কেঁপে ওঠে। সে এবার কাঁপতে কাঁপতে মাথা তুলে রূপার দিকে তাকায়। রূপা তখনও দেয়ালের সাথে দাঁড়িয়ে চোখ ইশারায় বৃষ্টিকে কিছু বলতে নিষেধ করে। রূপা সে আকুল চাউনি দেখে বৃষ্টি আবার চট করে মাথা নিচু করে ফেলে। নিজের হাত দুটো শক্ত করে চেপে ধরে কোনো মতে বানিয়ে বলে, স্যার সত্যি বলতে আমিও ঠিক জানি না। আকাশের চোখ এড়ায় না বৃষ্টির এই ইতস্তত ভাব। সে এবার আরেকটু কড়া সরে ধমক দিয়ে বলে, বৃষ্টি, আমি কিন্তু আগেই বলেছি মিথ্যা বলবে না, সত্যিটা বলো। বৃষ্টি এবার পুরোপুরি নিশ্চুপ হয়ে যায়। সে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কিন্তু মুখ ফুটে আর কিছু বলে না। ওদিকে বাঁধনের ধৈর্যের বাঁধ তখনও পুরোপুরি ভেঙে গেছে। সে আর এক মুহূর্ত অপেক্ষা না করে রূপার একটা হাত শক্ত করে চেপে ধরে তারপর তাকে টানতে টানতে ঘর থেকে বের করে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতে থাকে। রূপা বেতায় আর ভয়ে অনবরত কান্না করলেও বাঁধনের সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। নিচে হলরুমে নিয়ে এসে বাঁধন রূপার হাতটা এক ঝটকায় ছেড়ে দিয়ে মেঝেতে ধাক্কা মেরে ফেলে দেয়। শক্ত মেঝেতে পড়ে গিয়ে রূপা ব্যথায় কুঁকড়ে ওঠে। বাঁধন তখন রাগে অন্ধ হয়ে হলরুমের মাঝখানে দাঁড়িয়ে হাজি রহমানের উদ্দেশ্য গলা ফাটিয়ে চিৎকার করে থাকে, দাদু,
দাদু, দাদু! বাঁধনের এমন বজ্রকণ্ঠের চিৎকারে পুরো বাড়ির মুহূর্তে সজাগ হয়ে ওঠে। দোতলা আর নিচতলা ঘরের দরজাগুলো এক এক করে খুলে যায়। হাজী রহমান, আহসান রহমান, আতিক রহমান, রজনী রহমান, শিল্পী রহমান এবং শান্তা সকলে চরম আতঙ্কে আর বিস্ময় নিয়ে হতভম্ব হয়ে নিজেদের ঘর থেকে বেরিয়ে আসে। হলরুমের মাঝখানে রূপাকে এভাবে মেঝেতে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে রজনী রহমানের কলিজা যেন কেঁপে ওঠে। তিনি আর এক সেকেন্ডও দেরি না করে দৌড়ে গিয়ে রূপার পাশে মেঝেতে বসে পড়ে এবং তাকে জড়িয়ে ধরেন। ওদিকে হাজী রহমান রূপার এই অবস্থা এবং বাঁধনের চোখে মুখে এমন চণ্ডাল রাগ থেকে বেশ চিন্তিত হন। তিনি লাঠিতে ভর দিয়ে এগিয়ে এসে বাঁধনের দিকে তাকে কড়া গলায় বলেন, কি হয়েছে বাঁধন? এত রাতে বাড়ি মাথায় তুলে এভাবে চিৎকার করে ডাকছিস কেন? বাঁধন নিজের ভেতরের রাগটা কোনোমতে চেপে ধরে দাদুর দিকে তাকে সোজা আহসান রহমানের দিকে আঙুল তাক করে বলেন, দাদু, তুমি আগে তোমার আদরের বড় ছেলেকে জিজ্ঞেস করো সে রূপাকে লাখ টাকার উপরে কোনো অ্যামাউন্ট দিয়েছে কিনা। আহসান রহমান ছেলের কথা শুনে চরম অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকায়। তিনি পরিস্থিতি আঁচ করতে না পেরে সাথে সাথে মাথা নেড়ে স্পষ্ট গলায় বলেন, না তো, আমি রূপাকে ইদানিং এত বড় অঙ্কের টাকা পয়সা দেইনি। বাবার মুখ থেকে না শব্দ শোনা মাত্রে বাঁধনের শরীরের ভেতরে রাগ যেন দাও দাও করে আরো ধপ করে জ্বলে ওঠে। আহসান রহমান টাকা দেননি? তার মানে একটা সাধারণ কলেজ পড়ুয়া মেয়ে হয়ে হুট করে এতগুলো টাকা সে কোথায় পেল? কোনো অসৎ উপায়ে জোগাড় করেনি তো? এই চিন্তায় বাঁধন আর নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না। সে পুরো হলরুম কাঁপিয়ে চিৎকার করে উঠল, তাহলে তোমাদের এই আদরের নাতনি আর সোনার মেয়েকে জিজ্ঞেস করো সে আমার ভেঙে যাওয়া ল্যাপটপের বদলে ঠিক একই মডেলের নতুন ল্যাপটপ কেনার এতগুলো টাকা কোথায় পেল। সবাই বাঁধনের এই আকস্মিক কথায় কোনো আগামাথা বুঝতে পারে না। পুরো হলরুমের সবাই একে অপরের মুখের দিকে তাকাতে থাকে যে আসলে কি নিয়ে কথা হচ্ছে। হাজী রহমান ভীষণ বিভ্রান্ত হয়ে ভ্রু কুঁচকে লাঠিতে মেঝেতে একটু ঠুকে বলেন, কি বলছিস এসব হিজিবিজি? ল্যাপটপ ফেরত দিয়েছে মানে? একটু খোলসা করে বলতো। বাঁধন নিজের ভেতরে চরম ক্ষোভ আর অবিশ্বাস উগরে দিয়ে দাদুর দিকে তাকিয়ে বলে, দাদু, কিছুদিন আগে ওর ওই পোষা খরগোশটা আমার ল্যাপটপের উপর থেকে ফেলে ভেঙে ফেলেছিল, আর আজ এই মাঝরাতে সে ঠিক একই মডেলের এই ল্যাপটপটা আমাকে নতুন কিনে এনে ফেরত দিল। এই ল্যাপটপের অফিসিয়াল প্রাইস ছিল 1,60,000 বা 80,000 টাকা, আর ল্যাপটপটা ভেঙেছিল মাত্র 6 দিন আগে। এখন আমার প্রশ্ন হলো, এই মাত্র 6টি দিনের মধ্যে সে কোনো রকম চাকরি বাকরি না করে কোনো ইনকাম ছাড়া এতগুলো টাকা কোথায় পেল যে আমাকে এত দামি ল্যাপটপ কিনে দিল? বাঁধনের কথা শুনে হলরুমে উপস্থিত সবাই চোখ যেন কপালে উঠল। 1,60,000-80,000 টাকার ল্যাপটপ এই 6 দিনের রূপা একা একা কিনে ফেলেছে, এটা যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। আহসান রহমান দ্রুত এগিয়ে এসে রূপার সামনে দাঁড়ালো। তিনি চরম বিস্ময় নিয়ে রূপার দিকে তাকিয়ে বলেন, এসব কি শুনছি রূপা? বাঁধন যা বলছে তা কি সত্যি? তুমি কি সত্যি ওর ল্যাপটপ নতুন কিনে দিয়েছো? রূপা তীব্র ভয়ে কোনো উত্তর দিতে পারে না। সে শুধু রজনী রহমানের বুকে মুখ লুকিয়ে মাথা নিচু করে অনবরত কাঁদতে থাকে। ততক্ষণে আকাশ আর বৃষ্টিও সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছে। বৃষ্টি ড্রয়িং রুমের এক কোনায় সিঁড়িতে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ভয়ে তার পুরো শরীর যেন বরফ হয়ে আসছে। তার মনে হতে লাগলো, মানুষ ঠিকই বলে, বেশি হাসতে নেই, বেশি হাসলে কপালে চরম দুঃখ নেমে আসে। রূপার এই অবস্থা দেখে তার বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু বড়দের এই গম্ভীর পরিবেশের মাঝে মুখ ফুটে কিছু বলার সাহস আর তার বিন্দুমাত্র নেই। এদিকে আকাশ নিজের হাতে করে সেই ল্যাপটপের বক্সটা নিচে নিয়ে এসেছে। সে আহসান রহমানের সামনে ল্যাপটপটা ধরে বেশ চিন্তিত গলায় বলে, হ্যাঁ চাচা, বাঁধন যা বলেছে সব সত্যি। আমার সামনে রূপাই ল্যাপটপটা বাঁধনকে দিয়ে আসলো, কিন্তু আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, রূপা এতগুলো টাকা হুট করে কোথায় পেল? আমরা এত জিজ্ঞেস করছি অথচ সে সত্যিটা বলছে না। আহসান রহমান আকাশের হাত থেকে ল্যাপটপের বক্সটা নিজের হাতে নিলেন। ল্যাপটপের ব্র্যান্ড আর মডেলের সব খুঁটিনাটি দেখে তিনি চরম অবাক হয়ে গেলেন। এত দামি একটা ল্যাপটপ রূপা কিভাবে কিনলো তা ভেবে তার মাথায় কাজ করছে না। রজনী রহমান এবার মেয়ের উপর ভীষণ রেগে গেলেন। তিনি রূপাকে নিজের বুক থেকে সরিয়ে তার দু গাল শক্ত করে তীব্র শাসনের সুরে বলে, রূপা, সত্যি করে বল, এই টাকা তুই কোথায় পেয়েছিস? কার থেকে এনেছিস এত টাকা? রূপা পুরোপুরি নির্বাক।
সে ফুপিয়ে কাচ্ছে কিন্তু কোনো কথা বলার সাহস পাচ্ছে না। রূপার এই রহস্যময় নীরবতা দেখে এবার শান্ত স্বভাবের আহসান রোমানও বেশ রেগে গেলেন রূপার উপর। তিনি একটু চড়া আর রাগী সুরে রূপার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলেন, রূপা, তোমাকে কিছু জিজ্ঞেস করছি, উত্তর দাও। এতগুলো টাকা তুমি কোথায় পেলে? রূপা আরো জোরে টুকটে কেঁদে ওঠে, কিন্তু তীব্র ভয়ে সে কিছুতেই মুখ ফুটে উত্তর দিতে পারে না। রূপার এই অনর নীরবতা দেখে এবার বাঁধন নিজের ভেতরের রাগ আরো কোনোভাবে সামলাতে পারল না। সে ক্ষিপ্ত হয়ে হলরুমে থাকা বড় কাচের সেন্টারের টেবিলটাকে সজোরে একটা লাথি বসায়। মরমর করে 1 সেকেন্ডে পুরো টেবিলটা ভেঙে চুরমার হয়ে গুঁড়ো গুঁড়ো কাঁচ চারিদিকে ছড়িয়ে পড়ে। কাছের ধারালো টুকরো থেকে নিজেদের বাঁচাতে সবাই এক ঝটকায় যে যার মতো দূরে সরে যান। বাঁধন 2 হাত মুঠো করে পুরো হলরুম কাঁপিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, উত্তর দেবে কিভাবে? নিশ্চয়ই ও কোনো খারাপ কিছু করেছে, কোনো নোংরা উপায়ে টাকা জোগাড় করেছে, না হলে এভাবে মৃত্যুর মতো চুপ করে থাকতো না ও। খারাপ কিছু করেছে কথাটা কানে যেতেই রূপার মনে হলো তো কোনো ছোলাকা সরাসরি তার চরিত্রে এসে বিঁধল। একটা মেয়ের জন্য এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? তীব্র অপমানে আর যন্ত্রণায় সে নিজের 2 কান হাত দিয়ে চেপে ধরে আর্তনাদ করে চিৎকার করে ওঠে। রূপার এই চরম মানসিক অবস্থা থেকে এক কোণায় দাঁড়িয়ে থাকা বৃষ্টি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে হু হু করে কেঁদে উঠে এক নাগারে বলে দেয়, আমি দিয়েছি টাকাটা। বৃষ্টির এই আকস্মিক স্বীকারোক্তিতে হলরুমের সবাই চরম অবাক হয়ে তার দিকে তাকায়। রূপাও নিজের কান্না থামিয়ে এক আকাশ বিস্ময় নিয়ে বৃষ্টির চোখের দিকে তাকায়। আকাশ 2 চোখ ছোট ছোট করে তীব্রভাবে ভ্রু কুঁচকে বৃষ্টির দিকে এগিয়ে এসে বলে, তুমি টাকা দিয়েছো মানে? তুমি না একটু আগে বাঁধনের রুমে দাঁড়িয়ে বললে তুমি কিচ্ছু জানো না, আর এখন বলছো তুমি দিয়েছো? হোয়াট ইজ দিস? বৃষ্টির মাথাটা একদম নিচু রেখে কাপা গলায় বলল, তখন মিথ্যা বলেছিলাম স্যার। কথাটা শোনা মাত্র আকাশের মাথার রগ দপ করে জ্বলে ওঠে। নিজের সামনে দাঁড়িয়ে একটা মেয়ে এভাবে মিথ্যা কথা বলে পার পেয়ে গেছে, এটা সে ভাবতেই পারছে না। সে রাগের মাথায় সজোরে একটা থাপ্পড় বসাতে যায় বৃষ্টির ফর্সাকালে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পাশ থেকে বাঁধন এক ঝটকায় এসে আকাশের শক্ত হাতটা মাঝপথেই ধরে ফেলে। আকাশের হাতটা বাতাসে আটকে থাকে, চোখের আগুন কমেনি। সে বৃষ্টির দিকে তাকিয়ে প্রচন্ড রাগে সুরে হিসিয়ে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ বৃষ্টি! আমার চোখের দিকে তাকিয়ে আমার সামনে দাঁড়িয়ে এভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা বলার সাহস কি করে হয় তোমার? বৃষ্টি ভয়ে চোখ দুটো বন্ধ করে কাঁদো কাঁদো গলায় শুধু বলে, আই এম রিয়েলি সরি স্যার। আহসান রোমান এবার পরিস্থিতির কিছুটা শান্ত করার জন্য আকাশের সামনে থেকে এগিয়ে আসেন বৃষ্টির দিকে। তিনি বেশ নরম কিন্তু গম্ভীর গলায় বৃষ্টিকে বলেন, বৃষ্টি, তুমি এখন যা বলছো তা কি সত্যি সত্যি? বৃষ্টি চোখের জল মুছে আহসানের রোমানের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে, হ্যাঁ আঙ্কেল, একদম সত্যি। পাশ থেকে আকাশ বাঁধনের হাত থেকে নিজের হাতটা ছুটিয়ে নিয়ে আবার গর্জে ওঠে, কিভাবে বিশ্বাস করব? একটু আগে ঘরে দাঁড়িয়ে অবলীলভাবে মিথ্যা বললে, এখন যে আবার নতুন কোনো নাটক বা মিথ্যা বলছো না, তার প্রমাণ কি? বৃষ্টি এবার সরাসরি আহসান রোমানের দিকে তাকিয়ে নিজের সবটুকু সাহস সঞ্চয় করে বলে, আপনাদের যদি আমার কথা বিশ্বাস না হয় আঙ্কেল, তাহলে আপনি এখনই আমার বাবার নাম্বারে একটা কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন, কারণ কালকেই আমি বাবার কাছ থেকে একটা দামি ডিজাইনের ড্রেস কেনার জন্য বলে টাকা নিয়েছি এবং আজ সকালে সেটা রূপার হাতে দিয়েছি। আহসান রহমান আর কোনো কথা বাড়ান না। তিনি অত্যন্ত গম্ভীর মুখে নিজের ফোনটা বের করে সরাসরি বৃষ্টির বাবা হায়দার শেখের নাম্বারে কল দেন। অপর পাশ থেকে হায়দার শেখ ফোন রিসিভ করতে আহসান রহমান পুরো বিষয়টা নিয়ে কথা বলেন। কিছুক্ষণ কথা বলার পর তিনি নিশ্চিত হন এবং জানতে পারেন, হ্যাঁ সত্যি সত্যি বৃষ্টি কাল তার বাবার কাছ থেকে লাখ টাকার উপরে নিয়েছে। আহসান রহমান কথা শেষ করে ফোনটা পকেটে রাখেন, তারপর রূপার দিকে তাকে বেশ নরম ও শান্ত স্বরে বলেন, এই সামান্য কথাটা মুখ ফুটে বলতে তোমার এত ভয় পাওয়ার কি ছিল মা? শুধু শুধু এতক্ষণ আমাদের সবার কাছে বকা খেলে, বাড়িটাতে একটা অশান্তি হলো। রূপা এই কথার কোনো উত্তর দেয় না। সে আগের মতোই মাথা নিচু করে বসে থাকে। সত্যটা সামনে আসতে মুহূর্তে পুরো ড্রয়িং রুম যেন একটা স্বস্তির বাতাস নেমে আসে। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের হাত থেকে ল্যাপটপের বক্সটা টেনে নেয়। সে আর কোনো কথা না বলে ধীর পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়, নিজের রুমে ফিরে যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু সিঁড়ির মাত্র 4 ধাপ উঠতেই পেছন থেকে রূপার কণ্ঠস্বরে তার পা দুটো যেন
মায়া বলে সেখানেই থমকে যায়। রূপা নিজের চোখের পানিটুকু আলতো করে মুছে একদম সোজা হয়ে দাঁড়িয়ে আহসান রোমানের উদ্দেশ্যে বলে, বাবা, আমার কিছু কথা বলার ছিল। আহসান রোমান রূপার দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বলেন, বলো। রূপা নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব শক্ত করে বলে, আমার বাড়িতে পড়াশোনা ভালো যাচ্ছে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমি হোস্টেলে থেকে পড়াশোনা করব। কারণ বাড়িতে থাকলে পড়াশোনার ভীষণ আলসেমি চলে আসে, হোস্টেলে থাকলে সেই আলসেমিটা আর হবে না, আরও মন দিয়ে পড়তে পারবো। আশা করি আমার এই সিদ্ধান্তে তোমার কোনো আপত্তি থাকবে না বাবা। কথাটা শোনা মাত্রই বুকের বা পাশটা ধক করে কেঁপে ওঠে বাঁধনের। মুহূর্তে তার মাথার বিদ্যুৎ খেলে যায়। একটু আগে নিজের রুমে ল্যাপটপ দেওয়ার সময় রূপা বলেছিল সে সবাইকে মুক্তি দিয়ে কালই চলে যাবে। তার মানে এই চিরতরে হোস্টেলে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। রূপা এমন আকস্মিক কথা শুনে রজনী রোমান চরম আপত্তি জানিয়ে বলেন, হোস্টেলে থাকবি মানে? তোর কি নিজের বাড়িঘর নেই যে তোকে হোস্টেলে থেকে পড়াশোনা করতে হবে? এসব কি অদ্ভুত সিদ্ধান্ত। রূপা রজনী রোমানের দিকে স্থির দৃষ্টিতে তাকায়। বাঁধনের বলা সেই কথাগুলো তার মাথায় ঘুরপাক খেতে থাকে। এই মহিলাটা আসলে তার জন্মদাত্রী মা নয়, নিজের দিনের পর দিন বছরের পর বছর ধরে কত নিখুঁত অভিনয় করে আসছে সে তার সাথে। জানে না রূপা এই অদ্ভুত আর দীর্ঘ অভিনয়ের আসল কারণটা কি। সে একটা গোপন দীর্ঘশ্বাস ফেলে নিজের ভেতরের কষ্টটা আড়াল করে যথাসম্ভব স্বাভাবিক গলায় বলে, হোস্টেলে শুধু তারাই থাকে না যাদের বাড়ি নেই। হোস্টেলে মূলত প্রাইভেসি থেকে দূরে গিয়ে একান্ত মনে পড়াশোনা করতে চাই। আর আমিও এখন একান্তভাবে নিজের কেরিয়ার আর পড়াশোনায় মনোযোগ দিতে চাই। রজনী রোমান মুখ খুলেন আবার কিছু একটা বলে বাধা দেওয়ার জন্য, কিন্তু আহসান রোমান হাত তুলে তাকে থামিয়ে দেন। তিনি রূপার চোখের দিকে তাকিয়ে বেশ গম্ভীর সুরে জিজ্ঞেস করেন, তোমার কি সত্যি মনে হয় মা তুমি হোস্টেলে গিয়ে নিজের যত্ন আর আরো ভালো করে পড়াশোনা করতে পারবে? রূপা দৃঢ়তার সাথে হ্যাসূচক মাথা নাড়ে। আহসান রোমান মেয়ের চোখের সেই সিদ্ধান্ত থেকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, ওকে, তবে তাই হোক। তোমার যদি হোস্টেলে গিয়ে পড়াশোনা ভালো লাগে, ভালো চলে, তাহলে এ তো আমার কোনো আপত্তি নেই, আমি তোমার পাশে আছি। রজনী রোমান পাশ থেকে অসন্তুষ্ট নিয়ে বলেন, কিন্তু আহসান রোমান এবার রজনী রোমানকে কড়া গলায় থামিয়ে দিয়ে বলেন, ও কোনো খারাপ কাজে যাচ্ছে না, পড়ার জন্য যাচ্ছে। আর সন্তানের পড়াশোনার ভালো মন্দের মাঝে আমি কোনো বাধা সৃষ্টি করতে চাই না। আহসানের অনুমতি পেয়ে রূপা সবাইকে জানিয়ে দেয় সে কাল সকালেই চলে যাবে হোস্টেলে। তাই আজ রাতে সে নিজের প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে রাখবে। সব কথা শেষ করে রূপা আর বৃষ্টি ধীর পায়ে নিজেদের রুমের উদ্দেশ্যে চলে যায়। ড্রয়িং রুমের বাকি সবাইও এক এক করে যার যার রুমে ফিরে যায়। পুরো বাড়ির আলো ধীরে ধীরে নিভে আসে এবং চারপাশটা আবার আগের মতো নিঝুম আর শান্ত হয়ে যায়। রুমে এসে রূপা সরাসরি বৃষ্টির দিকে তাকিয়ে বলে, তার মানে টাকাগুলো আমাকে আনসার শেখ আঙ্কেল দেননি, তুই দিয়েছিলি?